মুভির নাম ভৈরবকোনা। তাছাড়া ভৈরবকোনা এমন একটি গ্রাম, রাতের বেলা মানুষজনের বিরাট এক মহল, কিন্তু সকাল হতে হতেই ওই গ্রামের সকল মানুষ উধাও হয়ে যায়। বেশ অদ্ভুত এক গ্রাম, যে গ্রামে কেউ একবার প্রবেশ করলে সে আর জীবিত বের হতে পারে না। এই অদ্ভুত এক গ্রামকে নিয়েই আমাদের আজকের এই মুভিটা। মুভির শেষটা আপনার চোখে জল এনে দিতে পারে। তাহলে চলো একসাথে হারিয়ে যাই গল্পের শেষ স্মৃতিতে উইথ দ্য লাস্ট মেমোরি চ্যানেলের আরো একটা নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। মুভির শুরুতে ভৈরবাকোনা গ্রামের মানুষদের দেখানো হয়, যারা কিনা খুবই অজবভাবে সেজে তাদের প্রথা অনুযায়ী উৎসব করছিল। কিন্তু সেখানে এক লোক সবার চোখ ফাঁকি দিয়ে এই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব ভয়ে আছে। সে যখনই এই গ্রাম থেকে বের হতে যাবে, সে সময় মাস্ক পরা কিছু লোক এসে ওই লোকটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, আর তাকে বন্দি করে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় তাদের রাস্তানায়। এখানে এক বৃদ্ধ মহিলাকে দেখানো হয়, যার নাম পেদ্দাম্মা। এই পেদ্দাম্মা হলেন এই গ্রামের রক্ষক। তার ইশারাতেই এখানে সবকিছু হয়। ওই লোকটা পেদ্দাম্মাকে বলে, আমাকে মেরো না, আমি দ্বিতীয়বার কখনোই এই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব না। তখন সে পেদ্দাম্মা বলে, এই গ্রামে যারা একবার পা রেখেছে তারা কখনোই এই গ্রাম থেকে বের হতে পারেনি। পেদ্দাম্মার আদেশে ওই মাস্ক পরা লোকগুলো এই লোকটাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। কিছু সময় পর সেখানে বৈদিক কিছু শক্তি এসে ওই লোকটাকে মেরে ব্যাঙে পরিণত করে দেয়। এরপর সিন কাট হয়ে পুলিশ স্টেশনে আসে। রামপুরার নামের এক গ্রাম থেকে একটা মেয়ে পুলিশ অফিসারকে কল করে জানায় তাদের বাড়িতে একটা চোর চুরি করতে এসেছে, কিন্তু চুরি করতে এসে বর্তমানে সে রুমের মধ্যে বন্দি। তাকে রুম থেকে বের করতে পারলেই সবাই মিলে তাকে মেরে ফেলবে। তাই পুলিশ যেন দ্রুত এসে ওই লোকটাকে উদ্ধার করে জেলে নিয়ে যায়। অন্যদিকে আমাদের মেয়ের পরিবারকে দেখানো হয়, যারা কিনা সত্যিই রেগে আছে। তারা দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। অন্যদিকে রুমের ভিতর বন্দি থাকা সেই ছেলেটা একটা মাস্টার প্ল্যান করে। সে সব গয়নাগুলো নিজের গায়ে পরে তার উপর একটা জ্যাকেট পরে নেয়। পরবর্তীতে আবার সেই জ্যাকেটে আগুন জ্বালিয়ে দেয়। এখন তার গায়ে আগুন থাকায় তাকে কেউ ধরার সাহস করতে পারে না। ছেলেটা ওইখান থেকে বের হয়ে একটা পুকুরে লাফ দেয়, আর এখানেই এন্ট্রি হয় আমাদের হিরো বাসাবার। পুকুরের পাশেই তার বাইক ছিল, সে তার বাইক নিয়ে পালাতে থাকে। রাস্তায় বাসাবা পুলিশকে দেখে খুব কৌশলে সে পালিয়ে যায়, কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে তারা আসার পূর্বেই চোর সেখান থেকে চুরি করে পালিয়ে গেছে। পুলিশ অফিসার বুঝতে পারে কিছুক্ষণ পূর্বে যে ছেলেটা তার সামনে দিয়ে বাইক চালিয়ে গিয়েছে সেই আসল চোর। কিন্তু পুলিশের চেয়ে পুলিশের কনস্টেবল অনেক বেশি চালাক। পুলিশের কনস্টেবল সেই বাইকের নাম্বার নোট করে নিয়েছে। তখন পুলিশ এই নাম্বারটা সব চেকপোস্টে দিয়ে দেয়, যাতে এই নাম্বারের কোনো বাইক পেলে তাকে আটকানো যায়। অন্যদিকে বাসাবা জঙ্গলের একটা রাস্তার মধ্যে বাইক রেখে তার বন্ধু জনের গাড়ি নিয়ে রওনা দেয়। তারা গাড়ি চালিয়ে যাওয়ার সময় বাসাবার চাচা বাসাবাকে কল করে একটা কাজের অফার দেয়। বাসাবা একটা সময় মুভিতে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করত। তখন বাসাবা বলে, আমি একটু বিজি আছি, আপনার সাথে পরে কথা বলবো। তখন তার চাচা বলে, তুমি কি আজও সেই মেয়েটার কথা ভাবো? তুমি কবে শুধরাবে? তোমাকে আমি কিভাবে বুঝাবো? তুমি ওই মেয়েটার বিষয়ে ভুলে যাও। তখন বাসাবা বলে, আমার ব্যাপারে যাই মন চাই তাই বলুন, কিন্তু ভূমির ব্যাপারে কিছুই বলবেন না। আমরা এখানে জানতে পারি বাসাবা যে মেয়েটার কথা ভাবছে তার নাম হলো ভূমি। দৃশ্য আমাদের তখন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। বাসাবা তখন মুভিতে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করত। একদিন সে তার কাজ শেষ করে বাসায় ফেরার পথে একটা মেয়ে তাকে এসে বলে, ওই লোকগুলো আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে, দয়া করে তাকে একটু ফলো করো। মেয়েটার নাম হলো ভূমি। মেয়েটিকে প্রথম দেখাতেই বাসাবার ভালো লেগে যায়। বাসাবা ছেলেগুলোর পিছু নিতে থাকে। ছেলেগুলো তাদের আস্তানায় পৌঁছে ব্যাগটা খুলে কিছু একটা দেখে ভয়ে ব্যাগটা ছুঁড়ে মারে। তখন এই ছেলেগুলো বলে, আজ পর্যন্ত আমি 2000-এর উপর চুরি করেছি, কিন্তু এরকম জিনিস আমি কখনোই দেখিনি। এই বলে ওই ছেলেটা এখান থেকে পালিয়ে যায়। তখন বাসাবা চিন্তা করে, শালার একটা ব্যাগ, এখানে কি এমন আছে যেটা দেখে ওই চোর পালিয়ে গেছে। বাসাবা ওই ব্যাগটার কাছে গিয়ে দেখে এই ব্যাগের মধ্যে কোনো এক মানুষের কঙ্কাল রয়েছে, যেটা দেখে বাসাবা খুব ভয় পেয়ে যায়। পরবর্তীতে বাসাবা ভূমির ব্যাগ ভূমিকে ফিরিয়ে দেয়। একদিন বাসাবাকে তার কাকা একটা কাজ দেয়। কাজটা হলো, গাড়ির ডিকিতে একটা মেয়ে আছে, সকাল পর্যন্ত তাকে সেফ রাখতে হবে। পরদিন সকালে কিছু লোক গিয়ে ওই মেয়েটাকে মেরে ফেলবে। বাসাবা কাজটা করতে চায় না, কিন্তু বাসাবা গাড়ির ডিকি খুলে দেখে এই মেয়েটা আর কেউ নয়, এটা ভূমি। কিন্তু কিছু একটা ভেবে বাসাবা ভূমিকে তার বাসায় নিয়ে যায়। অন্যদিকে দৃশ্য তখন বর্তমানে আসে। বাসাবা ও তার বন্ধু গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। বাসাবা সিদ্ধান্ত নেয় ওই মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু তখন তার বন্ধু বলে তারা এখন ওই কন্ডিশনে নেই যে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাবে। বাসাবার বন্ধু চাই সে মেয়েটাকে এখানে রেখে চলে যাবে, কিন্তু বাসাবা বলে না, তারা এই মেয়েটাকে সাহায্য করবে। একটা সময় তারা মেয়েটাকে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। একটু সময় পর ওই জায়গায় আবার পুলিশ এসে পৌঁছায়। পুলিশ দেখে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোনো বডি নেই। পুলিশ গাড়িটা চেক করে বুঝতে পারে গাড়ির ইঞ্জিন নেই, তার মানে এটা একটা ফেক অ্যাক্সিডেন্ট। পুলিশ বুঝতে পারে এই কাজটা কার হতে পারে।
বাসাবা ও তার বন্ধু গাড়িতে যে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তুলেছে ওই মেয়েটার আসলে কিছুই হয়নি, ওইটা জাস্ট একটা ফেক অ্যাক্সিডেন্ট ছিল। মেয়েটার নাম হলো গীতা, সেও একজন ছোটখাটো চোর। কিছু সময় পর পুলিশ চেকপোস্টে কল করে জানিয়ে দেয় ওই চেকপোস্ট দিয়ে যত গাড়ি যাচ্ছে তাদের লাইসেন্স চেক করার প্রয়োজন নেই, কারণ ওই চোরটা পালিয়ে যাওয়ার জন্য নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়েছে। কেরোসিনের ঘ্রাণ এত সহজে যায় না, তাই তারা যদি সবার হাত চেক করে তবে তারা খুব সহজেই চোরকে ধরতে পারবে। এদিকে একটা সময় বাসাবার গাড়িও চেকপোস্টের সামনে এসে দাঁড়ায়। পুলিশ তার হাত চেক করতে আসলে বাসাবা গীতাকে দেখিয়ে বলে গাড়িতে ইমার্জেন্সি রোগী আছে, তাদেরকে যেন যেতে দেওয়া হয়। কিন্তু পুলিশ বলে তাদেরকে যেতে দেওয়া হবে, তবে তার আগে তাদের হাত চেক করতে হবে। পুলিশ হাত চেক করে তেমন কিছু বুঝতে পারে না, কারণ তার নাকি সর্দি লেগেছে। তখন বাসাবার বন্ধু বলে আরে হাত চেক করার কি আছে, হাত থেকে এমনিতেই কেরোসিনের গন্ধ যাচ্ছে। বেশ, মুহূর্তে পুলিশ চেঁচিয়ে ওঠে আরে পেয়েছি পেয়েছি, চোর পেয়েছি, এদিকে আসো সবাই। তারা ধরা পড়ে গেছে, তাই তারা কোনো প্রকার গার্ড না মেনে সোজা গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে পুলিশও তাদের পিছু নিতে শুরু করে। জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তায় তারা গাড়ি চালাতে থাকে। একটা সময় তারা একটা জায়গায় এসে গাড়ির লাইট বন্ধ করে দেয়, আর পুলিশও তাদের পাশ দিয়ে চলে যায়। কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারেনি, তারা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। সেই সময় বাসাবার গাড়ির সামনে একটা জোনাকি পোকা এসে দাঁড়ায়। বাসাবা সেই জোনাকি পোকাটাকে ফলো করতে করতে সামনে গিয়ে দেখে একই রে, এটা তো পুরো জোনাকিদের রাজ্য। তারা জোনাকি দিয়ে ঘেরা একটা রাস্তা দেখতে পায়। তারা সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা ভৈরবকোনা গ্রামের প্রবেশ মুখে চলে আসে। এটা সেই গ্রাম যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেই গ্রামে একবার কেউ প্রবেশ করলে তার আর বেঁচে ফেরা সম্ভব হয় না। বাসাবারা যখন ওই গ্রামে প্রবেশ করতে যাবে তখনই তারা অনুভব করে কেউ একজন তাদের গাড়ির সামনে বসে আছে। তখন ওই ছেলেটা বলে বাইরের গ্রামের কোনো লোকজন আমাদের গ্রামে প্রবেশ করা নিষেধ। তখনই পাশে বসে থাকা এক মুরব্বী বলে আরে শম্ভুনাথ, ওদের গাড়ির ভিতরে একটা মেয়ে আছে, ওদেরকে যেতে দাও। বাসাবা এই কথা শুনে অনেকটা অবাক হয়ে ওঠে। এই মুরব্বী আবার কি বলছে, আমাদের গাড়িতে মেয়ে আছে এটা উনি কেমনে জানে? যাই হোক, তারা ভিতরে প্রবেশ করে। এটা আজব এক গ্রাম ভাই, আধুনিকতার কোনো ধরাছোঁয়াই নেই। এখানে আবার একজন লোক গুরুট পুরাণ পাঠ করছে আর বাকিরা তা শুনছে। অন্যদিকে আবার গাড়ির ভেতর থেকে গীতা মাঝে মাঝে উকি মেরে দেখছে কি হচ্ছে বাইরে। এই গ্রামের এক একজন লোক এক একভাবে সেজে আছে। বাসাবা একটু সামনে গিয়ে দেখে গ্রামের কিছু লোক মিলে এখানে কিছু লোককে নির্মমভাবে বেঁধে মারছে। বাসাবা এখানকার একটা লোকের কাছে জানতে চায় বাইসাব এই লোকগুলোকে এভাবে মারছে কেন? তখন ওই লোকটা বলে এরা অন্যায় করেছে তাই মারছে। তাই বলে এভাবে? লোকটা বলে তুমি এখানে নতুন তাই না? এখন কথা হলো তাদের হাতে অত সময় নেই, তাই তারা ডক্টরের লোকেশন চায়। তখন ওই লোকটা তাদেরকে ডক্টরের লোকেশন দেখিয়ে দেয়। তারা ডক্টরকে গীতার ট্রিটমেন্ট করতে বললে ডক্টর জানায় সে কোনো মেয়ে মানুষের ট্রিটমেন্ট করতে পারবে না, তার চেয়ে বরং ওই মেয়েটাকে কোনো এক জায়গায় দাফন করে দেওয়াই ভালো। এই ডক্টর কোনো কিছুর বিনিময়ে রাজি হচ্ছিল না, তাছাড়া এই গ্রামে দ্বিতীয় কোনো ডক্টর নেই। তখন বাসাবা এক প্রকার ভয় দেখিয়ে ডক্টরকে রাজি করায়। কিছু সময় পর বাসাবা মোবাইলে একটা কল আসে, কিন্তু মোবাইলের নেটওয়ার্ক না থাকায় সামনের দিকে এগিয়ে যায়। বাসাবা যাওয়ার পর তার বন্ধু জন খেয়াল করে তার আশেপাশে কোনো এক মহিলা কান্না করছে। সে জঙ্গলের ভেতর কিছুটা সামনে যাওয়ার পর দেখে সত্যি সত্যি একটা মহিলা বসে বসে কান্না করছে। জন তার কাছে জানতে চায় এত রাতে কেন কান্না করছে। মেয়েটা জনকে কিছুই বলতে চায় না। তখন জন বলে দুঃখ যদি আমরা শেয়ার করে নিই তাহলে তা কমে যায়, আপনি আপনার দুঃখটা আমার সাথে শেয়ার করতে পারেন। সে কথা বলার একটা সময় লক্ষ্য করে মেয়েটা হঠাৎ করে কোথাও একটা চলে গিয়েছে। গাবড়ে যায় জন। অন্যদিকে গীতা, যে কিনা এতক্ষণ অজ্ঞান হয়ে থাকার নাটক করেছিল, সে শোয়া থেকে উঠে এই ডক্টরকে মেরে চলে যায়। অন্যদিকে জন পাগল হয়ে চারিদিকে খুঁজতে থাকে মেয়েটিকে। কিছু সময় পর তারা বুঝতে পারে তাদের গাড়িটা কেউ নিয়ে চলে গেছে। এর পরের দৃশ্যে আমাদের গীতাকে দেখানো হয়, যে কিনা বাসাবার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। গীতা মূলত এদের সাথে এসেছে চুরি করার উদ্দেশ্যে। গীতা যাওয়ার পথে সাইকেল নিয়ে যাওয়া একটা লোককে মেরে দেয়। অন্যদিকে বাসাবা যখন সে ডক্টরের সাথে দেখা করতে যায় তখন ডক্টর তাকে সব সত্য কথা খুলে বলে। অন্যদিকে গীতা যে লোকটাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে ওই লোকটা সহ আরো বেশ কিছু লোক মিলে গীতাকে ফলো করতে থাকে। আর একটা সময় ওই লোকগুলো গীতাকে ঘিরে ফেলে আর সিন তখন কালো হয়ে যায়। গীতার যখন হোশ ফিরে তখন দেখে তার সামনে বাসাবা দাঁড়িয়ে আছে। বাসাবা জানতে চায় গাড়ি কোথায়। তখন গীতা তাদেরকে সব কথা খুলে বলে। বাসাবা যখন এই ডক্টরের কাছে সাহায্য চায় তখন ডক্টর বলে তোমাদের হয়তো বা এই গ্রাম সম্পর্কে কোনো ধারণাই নেই। ডক্টর তখন তাদেরকে একটা জায়গায় নিয়ে যায় আর এই জায়গা থেকে কিছু প্লেস দেখায় এবং এই প্লেসগুলো সম্পর্কে তাদেরকে বলতে থাকে। ডক্টর বলে এটা খুবই ভয়ানক একটা গ্রাম, আর এই গ্রামে যদি কোনো জিনিস হারিয়ে যায় তবে সেটা খোঁজা বন্ধ করা উচিত, কারণ এতে করে তোমার জীবনও যেতে পারে। কিন্তু বাসাবা বলে ওই ব্যাগটা আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান। এই ডক্টরও বুঝতে পারে বাসাবা এত সহজে হার মানবে না, তাই সে বাসাবাকে বলে যদি তুমি রিস্ক নিতে চাও তবে আমার কাছে আরো একটা উপায় আছে। বাসাবা তার ওই ব্যাগটার জন্য যে কোনো কিছু করতে রাজি। ডক্টর বাসাবাকে পেদাম্মার কাছে নিয়ে যায়।
কিন্তু পেদাম্মা রাস্তানায় গিয়ে দেখে পেদাম্মা তার রাস্তানায় নেই। দৃশ্য তখন আমাদের পেদাম্মাকে দেখানো হয়, যেখানে একটা বাড়ির ভিতর প্রবেশ করছে সে। এখানে কিছু লোক ছিল যাদের উদ্দেশ্যে পেদাম্মা বলে, দিনের পর দিন একই রোগ বেড়েই চলেছে, এই দুনিয়াতে ঘৃণার চেয়ে বড় আর কিছুই নেই। পেদাম্মা এখানকার সবাইকে বলে, তোমাদের সবার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এই বলে সে তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাতটা তোমরা স্পর্শ করো। কিন্তু সেখানে কারোরই সাহস হচ্ছিল না পেদাম্মার হাত ধরার। আর তখনই সেখানে একটা লোককে দেখানো হয় যার নাম রাজাপ্পা। পেদাম্মা রাজাপ্পাকে বলে, আমি এখানে শুধুমাত্র তোমার জন্যই এসেছি, তুমি রাগ করো না, রাগ আগুনের মতো, যেটা মানুষকে জ্বালিয়ে দেয়। তখন রাজাপ্পা বলে, যতক্ষণ না পর্যন্ত আমাকে ধোঁকা দেওয়া মানুষদের আমি মারতে পারছি ততক্ষণ আমার এই হৃদয়ের আগুন নিভবে না পেদাম্মা। এই দুনিয়ার কোনো কিছুই রাজাপ্পাকে সুখ দিতে পারবে না, শুধুমাত্র তার সাথে বিশ্বাসঘাতকতা করা মানুষটার মৃত্যু ছাড়া। এখন কথা হলো, কে রাজাপ্পার সাথে এত বড় বেইমানি করেছে তা আমরা আরো গভীরে গিয়ে জানতে পারবো। অন্যদিকে বাসাবা পেদাম্মার সাথে দেখা করতে যায়, কিন্তু অবাক করা বিষয় হলো পেদাম্মা প্রথম দেখাতেই বাসাবার সাথে এমন ভাবে ব্যবহার করে যা দেখে বাসাবার মনে হয় পেদাম্মা তাকে ছোটবেলা থেকেই চিনে। পেদাম্মার কথা শুনে বাসাবা আবারও ভূমির কথা মনে পড়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাসাবা সেদিন ভূমিকে তার বাড়িতে নিয়ে আসে। কিছু সময় পর ভূমির জ্ঞানও ফিরে আসে। ভূমি দেখে বাসাবা কার সাথে যেন কথা বলছে। বাসাবা বলে, আমাকে দিয়ে কি সারা জীবন কিডন্যাপিং করাবেন? কখনো কি কোনো মার্ডার করার সুযোগও দিবেন না? আসলে বাসাবা মুভিতে শুটিং করার কথা বলছিল, কিন্তু ভূমি মনে করে বাসাবা তাকে মারার জন্য প্ল্যান করছে। আর তাই ভূমিও সুযোগ বুঝে বাসাবার উপর অ্যাটাক করে। কিন্তু বাসাবা বলে, আমার এখানে যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছ সবকিছুই ফেক। তাদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন বাসাবা ভূমির ব্যাগে একটা মানুষের কঙ্কাল দেখেছিল। বাসাবা ভূমির কাছে জানতে চায় ওই হাড়গুলো তার ব্যাগে কেন, তাছাড়া সেই হাড়গুলো দিয়ে সে কি করেছে। তখন ভূমি বলে, আমি জানি তুমি টাকার বিনিময়ে কাজ করছো, আমি তোমাকে অনেক টাকা দেব, বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। এই উত্তরে বাসাবা কিছু না বলে সেখান থেকে বাইরে চলে যায়। কিন্তু বাসাবা বাইরে বের হতে তার উপর আক্রমণ হয়। বাসাবা খুব কৌশলে সেই ছোট বাচ্চাটিকে ধরে ফেলে। যখন তাকে তার বাড়ির ভিতরে আনে তখনই ভূমি বাসাবার কাছে রিকোয়েস্ট করে, এই ছেলেটাকে ছেড়ে দাও, এই ছেলেটা মূলত ভূমিকে বাঁচানোর জন্য এখানে এসেছে। তখন ভূমিও তার সব কথা খুলে বলতে শুরু করে। ভূমি বলে, আমি যার কঙ্কাল নিয়ে ঘুরছি সে মারা গেছে আজ থেকে 100 বছর আগে। ভূমি জানায় সে হারিয়ালি নামে এক গ্রাম থেকে এসেছে। সেখানে একসাথে কয়েকটা পরিবার মিলেমিশে বসবাস করত। তারা বেশ বহু বছর ধরেই ওইখানে বসবাস করছে। তারা ছিল অত্যন্ত সাদাসিধে। তারা যে জমিতে থাকছে সেই জমির কোনো ডকুমেন্ট তাদের কাছে ছিল না, কেননা তারা ডকুমেন্টের প্রয়োজন বোধ করেনি। আর এই কথা জানতে পেরে এক লোক তাদের সব জমি ওই লোকটার নামে নিয়ে নিয়েছে। ওই লোকটার কারণে তাদেরকে গ্রাম ছাড়তে হয়েছে। এরপর তারা শহরে এসে খুব কষ্টে দিন যাপন করতে থাকে। 2 বেলা 2টা রুটির জন্য তাদের গ্রামের ছেলেদেরকে কুলির কাজ করার জন্য বাইরে যেতে হতো। তারা এই সব কিছুর জন্য একটা লয়ার হায়ার করে, কিন্তু ওই লয়ার তাদের কাছে অনেক টাকা চায়। এত কষ্ট করে এত টাকা উকিলকে দিয়ে দিয়েছে, কিন্তু উকিল তাদেরকে তাদের জমি ফিরিয়ে দিতে পারেনি। তাছাড়া তাদের কাছে ওই জায়গাগুলো কোনো ডকুমেন্টও ছিল না। লয়ার বলে, আপনাদের ওই গ্রামে কি কোনো স্কুল বা মন্দির আছে যা আপনারা তৈরি করেছেন? সেদিন তারা বুঝতে পারে এই গ্রাম ফিরে পাওয়া অতটা সহজ নয়। অনেক চিন্তা ভাবনার পর ভূমির মাথায় একটা আইডিয়া আসে। গ্রামের পরম্পরা অনুযায়ী গ্রামের কোনো ব্যক্তি যদি মারা যায় তবে তাকে গ্রামের উত্তর পাশে সমাধি দেওয়া হয়। সেদিন 100 বছরের পুরনো সেই লোকটার কঙ্কাল নিয়ে ভূমি ফরেন্সিক ল্যাবে গিয়েছিল। আর ওই ফরেন্সিক ল্যাবের রিপোর্টই হবে তাদের একমাত্র হাতিয়ার। আর ভূমি যেন কোর্টে যেতে না পারে এজন্যই দামোদরের লোকজন ভূমিকে কিডন্যাপ করছে। দৃশ্য তখন বর্তমানে আসে। বাসাবা একটা শীষের শব্দ শুনতে পায়। তখন গীতা বলে, এটা হলো সেই সাইকেল গ্যাংয়ের লোকজন যারা বাসাবার গাড়ি ও গয়না দুটোই চুরি করেছে। বাসাবা খুব মন দিয়ে তাদের শীষের শব্দ শুনতে থাকে আর ধীরে ধীরে তা কপি করার চেষ্টাও করে। একটা সময় সেই সব লোকগুলো বাসাবার সামনে এসে দাঁড়ায়। বাসাবা বলে, তোমাদের মধ্যে যে আমার গাড়ির চাবি নিয়েছো সে আমার সামনে আসো এবং আমার গাড়ির চাবি আমাকে ফিরিয়ে দাও। তখন তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। বাসাবাও তাদের পিছু নেয়। অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে তারা রাজাপ্পার ঘরে চলে আসে। আসলে এরা সবাই রাজাপ্পার লোক। বাসাবা তাদের সাথে সাথে রাজাপ্পার ঘরের ভিতর প্রবেশ করে দেখে রাজাপ্পা বাসাবার চুরি করা গয়নাগুলো নিয়ে বসে আছে। তখন বাসাবা রাজাপ্পাকে বলে, দেখেন গয়নাগুলো আমার, আপনার লোকজন মিলে আমার গয়নাগুলো চুরি করে এনেছে, তাই কোনো প্রকার তর্ক না করে আমার গয়নাগুলো আমাকে ফিরিয়ে দিন। তখন বাসাবাকে অবাক করে দিয়ে রাজাপ্পা বলে, এই গয়নাগুলো আমি আমার মেয়ের জন্য বানিয়েছি, কিন্তু বাসাবা এগুলো চুরি করে এনেছে। এটা জানতে পেরে রাজাপ্পা অনেক রেগে যায়। সে তার লোকদের আদেশ করে বাসাবাকে মেরে ফেলার জন্য। বাসাবাকে একটা লোক মারতে আসলে বাসাবা ওই লোকটার হাত থেকে চাকু নিয়ে ওই লোকটার গলায় ধরে বসে। রাজাপ্পা ওই লোকটাকে ইশারা দিলে ওই লোকটা হাসতে হাসতেই নিজের গলায় চাকু চালিয়ে দেয়। বাসাবা তো অবাক, কি হলো এটা? এমন পাগল মানুষ দুনিয়াতে আছে নাকি? তখন রাজাপ্পা বলে, যে বেঁচে থাকে সে মৃত্যুকে ভয় পায়, কিন্তু যে একেবারে মরেই গেছে তার আবার কিসের ভয়? আর এ তো আজ থেকে 10 বছর আগেই মারা গেছে। রাজাপ্পা ওই লোকটার নাম ধরে ডাকলেই ওই লোকটা আবার উঠে দাঁড়ায়। রাজাপ্পার বলা প্রতিটা কথা বাসাবা ও তার বন্ধু জনের মাথার উপর দিয়ে যায়।
তারা ভালোভাবেই বুঝতে পারে তারা এখানে ফেসে গেছে, এরা কেউ মানুষ নয়। মুহূর্তেই আশেপাশের সবাই অদৃশ্য হয়ে যায়। তারা এখান থেকে পালাতে গেলে দরজা বন্ধ হয়ে যায়। তারা বাঁচার জন্য এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। তারা যেদিকে যাচ্ছিল চারপাশ থেকে কেউ না কেউ তাদের সামনে চলে আসছে। অবশেষে তারা বাড়ির জানলা ভেঙে এখান থেকে বেরোতে সফল হয়। কিন্তু এখানেও আবার আরেক জ্বালা, তারা সবাই বাড়ির বাইরে চলে এসেছে। আর ঠিক সেই মুহূর্তেই জন গাড়ি নিয়ে চলে আসে আর বাসাবা গাড়িতে উঠে পালিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে ওই সাইকেল গ্যাংয়ের একজন লোক বাসাবার গাড়ির নিচে শুয়ে থাকে। অন্যদিকে এখন চারিদিকে সকাল হতে শুরু করেছে। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে ওই গ্রামের সব লোক ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। বাসাবার চোখের সামনে পুরো গ্রামের মানুষ অদৃশ্য হয়ে যায়। জন সেই মেয়েটাকে দেখে যেটার সাথে তার কাল রাতে দেখা হয়েছিল। সে জনের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও অদৃশ্য হয়ে যাচ্ছে। এখন একটা গ্রামের এরূপ ভয়ানক অবস্থা। তারা পুরো এক রাত প্রেতাত্মার সাথে কাটিয়েছে। বাসাবা জানতে চায় এখানে কি একজন মানুষও নেই? তখন সেই ডক্টর বলে না, নেই, এই গ্রামে সবাই ভূত। বাসাবা বলে তাহলে তুমি এদের সাথে কেমনে থাকো? তখন সেই ডক্টর বলে কারণ আমি নিজেও একজন ভূত। মুহূর্তে গ্রামের সব লোক অদৃশ্য হয়ে যায়। বাসাবা এই লোকগুলোর দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে বাসাবার গাড়িতে লুকিয়ে থাকা সেই সাইকেল গ্যাংয়ের লোক গয়নার ব্যাগটা নিয়ে চক্রের মধ্যে চলে যায়। বাসাবা তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু পারেনি। মুহূর্তে সেই চক্রটা অদৃশ্য হয়ে যায়। এরপর যখন বাসাবা উঠে দাঁড়ায়, ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাথে যে একটা লুক অসাধারণ। বাসাবা সিদ্ধান্ত নেয় সে এই গয়নাগুলো নিয়েই ফিরে যাবে আর তার জন্য তাকে এই গ্রামের ইতিহাস জানতে হবে। তখন গীতা দেখে এক সাধক পূজা করার জন্য মন্দিরের দিকে যাচ্ছে। তারা ওই লোকটার পিছু নেয়। ওই লোকটা মা কালীর অনেক বড় ভক্ত ছিল। সে মা কালীর পূজা করছে। বাসাবা ওই লোকটাকে বলে আপনি যেহেতু এই মন্দিরে পূজা করছেন তার মানে আমি ধরে নিতে পারি আপনি এই গ্রামের ইতিহাস জানেন। তাহলে আপনি আমাদেরকে বলুন এই ভৈরবকোনা গ্রামের লোকজন সকালবেলা কেন অদৃশ্য হয়ে যায়? তখন সেই সাধকটা বাসাবাকে বলে তোমার মনে যত প্রশ্ন আছে সেসব প্রশ্নের উত্তর তুমি গুরুড পুরাণে পেয়ে যাবে। গুরুড পুরাণে এই গ্রামের সম্পর্কে বলা আছে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে এই গ্রামের দরজা খুলে থাকে আর কৃষ্ণপক্ষ শুরু হতেই এই গ্রাম অদৃশ্য হয়ে যায়। একদিন কিছু লোক গুরুড পুরাণ পাঠ করার পর তাদের এই গ্রাম সম্পর্কে জানার কৌতূহল জাগে। তাই তারা এই গ্রামে প্রবেশ করে। তারা এই গ্রামে প্রবেশ করে ঠিকই, কিন্তু কখনো এখান থেকে বের হতে পারেনি। যে মানুষটা তার জীবনের লক্ষ্য পূরণ করে শান্তিতে মৃত্যুবরণ করে সে কখনো এই গ্রামে আসবে না। কিন্তু মৃত্যুর পর যে ব্যক্তির আত্মা প্রতিশোধ নিতে চায় শুধুমাত্র ওইসব আত্মাই ভৈরবকোনা গ্রামে ফিরে আসে। আর যখন তাদের আত্মা শান্ত হয়ে যায়, অর্থাৎ তারা তাদের প্রতিশোধ নিতে পারে বা তাদের প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেয়, তখনই তারা পুণ্যজন্ম লাভ করে। আর এই গ্রামকে ক্রোধের আগুনে জ্বলতে থাকা আত্মাদের জেলখানা বলা হয়। অসুররা রাতের বেলা এই গ্রামকে রক্ষা করে। যারা এখান থেকে পালানোর চেষ্টা করে তাদেরকে কারাবাসে রাখা হয়। আর ওই বৃদ্ধ মহিলা পেদ্দাম্মা এই গ্রামের রক্ষা করতে এই গ্রামে থাকা আত্মাদের মন থেকে প্রতিশোধের ভাবনা মেটানোর জন্য মাতা পার্বতীর প্রেম আর শিবের ভয় দেখিয়ে ওদেরকে বদলানোর চেষ্টা করে। আর ওনার হাতে থাকা সেই লাঠিটা আত্মাদের নিয়ন্ত্রণে রাখে। ওই সাধকটা বাসাবাকে বলে তোমরা খুবই ভাগ্যবান যে তোমরা বেঁচে ফিরতে পেরেছ। তোমাদের যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে তবে এই গ্রাম থেকে তোমরা বের হয়ে যাও। দ্বিতীয়বার কখনো এই গ্রামে ফিরে আসার চেষ্টা করিও না। জন বাসাবাকে রিকোয়েস্ট করে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, তারা যেন অতি দ্রুত এই জায়গা ত্যাগ করে। কিন্তু বাসাবার খুব বেশি টাকার প্রয়োজন আর এই টাকার প্রয়োজন মেটানোর জন্য তার ওই গয়নাগুলো প্রয়োজন। কিন্তু বাসাবা অত টাকা দিয়ে কি করবে সেটা আমরা অবশ্যই পরে জানতে পারবো। যাই হোক, বাসাবা সিদ্ধান্ত নেয় সে রাতের বেলা আবারও ফিরে আসবে। বাসাবা সিদ্ধান্ত নেয় যে সে রাজাপ্পার সাথে চিট করবে। বাসাবার প্ল্যান হলো গীতাকে রাজাপ্পার মেয়ে বানিয়ে রাজাপ্পার সামনে হাজির করবে। রাজাপ্পার গয়নাগুলো তার মেয়ের জন্য বানিয়েছিল, তাই না? সে তার মেয়েকে আশীর্বাদ স্বরূপ সে গয়নাগুলো ফিরিয়ে দেবে। কিন্তু গীতা কোনোভাবেই রাজাপ্পার মেয়ে সাজতে রাজি হচ্ছিল না। তখন বাসাবা গীতাকে অনেক রিকোয়েস্ট করে। রিকোয়েস্টের পর গীতা রাজি হয়। তবে গীতা জানতে চায় বাসাবা তার জীবনে এত বড় ঝুঁকি কেন নিতে চায়। তখন বাসাবা গীতাকে বলে তার নাম ভূমি, যাকে আমি ভালোবাসি। আমার অন্ধকার এই জীবনের সেই একমাত্র আলোর পথ ছিল, কিন্তু আমার একটা ভুলের জন্য আমি তাকে হারিয়েছি। আর আমি যদি তার জন্য এই কাজ করতে পারি তবে সে যেখানেই থাকবে খুশিতে থাকবে। বাসাবার মুখে এই কথাগুলো শুনে গীতা অনেক ইমোশনাল হয়ে ওঠে, কারণ একটা সময় সেও একজনকে ভালোবাসতো। গীতা যখন কিছু একটা সমস্যার মধ্যে পড়ে তখন সেই ছেলেটা গীতাকে ছেড়ে দিয়ে চলে যায়। যাই হোক, তারা সকাল থেকেই রাজাপ্পার মেয়ে কাকতায়নীর বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে। একটা সময় বাসাবা সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে তারা গয়না চুরি করেছে। তারা একটা লোককে ভয় দেখিয়ে চুরি হওয়া গয়নার বিষয়ে জানতে চাইলে লোকটা জানায় রাজাপ্পা একজন চোর ছিল। সে তার মেয়ে কাকতায়নীকে খুবই ভালোবাসতো। সে তার চুরি করা গয়নাগুলো দিয়ে কাকতায়নীর জন্য অনেকগুলো গয়না বানিয়েছে। আর এই গয়নাগুলো দেখে এই লোকটার চাচার মনে লোভ জাগে। একটা সময় রাজাপ্পার ব্যাপারে সে পুলিশকে জানিয়ে দেয়, কিন্তু সে গয়নাগুলো নিয়ে যাওয়ার সময় রাজাপ্পার কাছে ধরা পড়ে যায়। একটা সময় তাদের মাঝে প্রচুর হাতাহাতি হয়, যার ফলে রাজাপ্পা নিচে গরম সোনার গামলায় পড়ে জায়গায় মারা যান।
আর ওই গয়নাগুলো দিয়ে ওই লোকটা অনেক বড় একটা ব্যবসা শুরু করে, আর সে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। আর সে যে গয়নাগুলো বিক্রি করেছে তার গয়নাগুলো সে আবারও কিনে নিয়েছে। এছাড়াও তারা রাজাপ্পা ও তার মেয়ে কাত্যায়নীর ব্যাপারে আরো বেশ কিছু তথ্য কালেক্ট করে সন্ধ্যা হওয়ার পূর্বে তারা সেই গ্রামের প্রবেশ মুখে ফিরে আসে। ধীরে ধীরে চারিদিকে সন্ধ্যা নেমে আসে। তারা সন্ধ্যাবেলায় আবারও সেই গ্রামে প্রবেশ করে। গ্রামে আবারও আগের মতো মানুষের আনাগোনা বেড়ে যায়, কিন্তু এরা কেউ মানুষ নয়, এরা মানুষরূপী ভূত। অন্যদিকে সেই সাধকটা পেদ্দাম্মার সাথে কথা বলে। পেদ্দাম্মা বলে, আমি ভেবেছিলাম হয়তোবা এই গ্রামে তারা আর ফিরে আসবে না, তবে তারা যেহেতু এবার ফিরে এসেছে তাদের ভাগ্য এবার কেউ বদলাতে পারবে না। তখন সেই সাধক জানতে চায়, আমরা চাইলে কি কিছু করতে পারবো না? তখন পেদ্দাম্মা সরাসরি জানিয়ে দেয় এটা কখনোই সম্ভব নয়। পেদ্দাম্মা সাধককে আদেশ করে সে যেন তার পুজো শুরু করে। অন্যদিকে বাসাবা তার প্ল্যান মতো রাজাপ্পার এলাকায় প্রবেশ করে। বাসাবা রাজাপ্পার বাড়িতে প্রবেশ করে দেখে রাজাপ্পা তার বাবার সাথে কথা বলছে, কিন্তু তার বাবা আর কেউ নয়, সেই ডক্টর যার কাছে গীতার চিকিৎসা নিয়েছে। রাজাপ্পা বাসাবার উপস্থিতি টের পেয়ে তার উপর আক্রমণ করে। তখন বাসাবা বলে ওঠে আজকে সে কাত্যায়নীকে নিয়ে এসেছে রাজাপ্পার সাথে দেখা করানোর জন্য, যেটা শুনেই মুহূর্তে রাজাপ্পার রাগ কমে যায়। বাসাবা কাত্যায়নীকে ভিতরে আসতে বললে গীতা রুমের ভিতরে প্রবেশ করে, কিন্তু ডক্টর তো বুঝে যায় এটা আসলে কাত্যায়নী নয়। সে রাজাপ্পাকে বরাবরই নিষেধ করে। তখন গীতা রাজাপ্পা ও তার মেয়ে কাত্যায়নীর সেই ছোটবেলার ছবি দেখায়, যেটা দেখে রাজাপ্পা ধরেই নেয় এটাই তার মেয়ে। কিন্তু সেই ডক্টর কিছুতেই মানতে চায় না। সে রাজাপ্পাকে বলে কাত্যায়নীকে এমন কিছু প্রশ্ন করতে যার মাধ্যমে প্রমাণ হয়ে যায় এই আসল কাত্যায়নী। তখন রাজাপ্পা কাত্যায়নীকে বলে, আমি তোমার জন্য যে খেলনা নিয়ে এসেছিলাম তোমার তা মনে আছে? গীতা বলে, হ্যাঁ মনে আছে। তখন রাজাপ্পা বলে, ওই খেলনাটা যখন ভেঙে গিয়েছিল তখন তুমি 2 দিন কান্না করেছিলে, বলো তো সে খেলনাটা কি ছিল? কিন্তু এই প্রশ্নের উত্তর গীতার কাছে ছিল না, আর কেমনেই বা থাকবে। রাজাপ্পা ধীরে ধীরে সিরিয়াস হতে থাকে। বাসাবাও ভাবছে তারা হয়তো এবার ধরা পড়ে গেছে, কিন্তু না। তখনই গীতা বলে ওঠে ওই খেলনাটা একটা হাতি ছিল, কিন্তু সৌভাগ্যবশত এই কথাটা সত্য ছিল। রাজাপ্পার কোনো সন্দেহ নেই যে এটা তার মেয়ে কাত্যায়নী। রাজাপ্পা গীতাকে কাত্যায়নী ভেবে সেইভাবে আদর করতে থাকে যেভাবে সে ছোটবেলায় তার মেয়েকে আদর করত। এভাবে একটা সময় তাদের চলে যাওয়ার সময় হয়ে আসে। রাজাপ্পাও তার মেয়ের জন্য রাখা স্বর্ণগুলো কাত্যায়নী ভেবে গীতাকে দিয়ে দেয়। তারা গাড়িতে উঠে চলে যাবে, ঠিক সে সময় জন দেখে কি রাজাপ্পার পকেটে একটা সোনার পায়েল রয়েছে, যেটা সে কাত্যায়নীকে দেয়নি। তখন জন রাজাপ্পাকে বলে, আপনার পকেটে একটা সোনার পায়েল আছে, আপনি বোধহয় আপনার মেয়েকে এটা দিতে ভুলে গেছেন। তখন রাজাপ্পা বলে, আসলে ওই জিনিসটা আমার কাছে খুবই মূল্যবান। কাত্যায়নীর পায়ে একটা জন্মদাগ ছিল। রাজাপ্পা চায় সে তার মেয়েকে নিজ হাতে এই পায়েলটি পরিয়ে দেবে। রাজাপ্পা দেখে এই পায়ে কোনো জন্মদাগ নেই, তারা আবারও ফেসে গেছে। ঠিক সে সময় সেই ডক্টর এসে রাজাপ্পাকে বলে, আরে তুমি তাকে এখনো জিজ্ঞেস করছো তার পায়ে নিশানা কই? আমি তোমাকে বলেছিলাম না এটা তোমার মেয়ে নয়, এরা গহনার জন্য শুধু নাটক করছে। বলেছিলাম তোমাকে একটা ভালো প্রশ্ন করতে, তুমি কই উল্টাপাল্টা একটা প্রশ্ন করে দিলে, যেটার উত্তর ছবিতেই আছে। আর সেই হাতিটা সেই ছবিতেই দেখা যাচ্ছিল। হইল বিষয়টা, তারা এবার পুরোপুরি ধরা খেয়ে গেছে। বাসাবা গীতাকে গাড়িতে তুলে এখান থেকে পাল্লাতে শুরু করে। তখনই তাদের সামনে পেদ্দাম্মা এসে দাঁড়ায়। বাসাবা পেদ্দাম্মাকে বলে, আপনি আমাদের সামনে থেকে সরে যান। তখন পেদ্দাম্মা বলে, ভৈরব কোনায় কেউ কোনো কারণ ছাড়া আসে না, ভাগ্য তাদেরকে এখানে নিয়ে আসে। একটা মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আর তখনই সেই চক্র থেকে বের হয়ে আসে ভূমি। আর ভূমিকে দেখে বাসাবা ইমোশনাল হয়ে পড়ে। বাসাবার কাছে ভূমির একটাই প্রশ্ন, তুমি আমাকে কেন মেরেছিলে? বাসাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে ভূমি যা মনে করছে তা সত্য নয়, কিন্তু ভূমি বাসাবার কথা শুনতে রাজি নয়। তখন বাসাবা চিৎকার করে কান্না করে বলে, হ্যাঁ আমি তোমাকে মেরেছি, আমি নিজ হাতেই তোমাকে মেরেছি, কিন্তু ওই সময় আমিও মরে গেছি। তখন ভূমি বলে, আমি এজন্যই তোমার উপর রেগে নেই যে তুমি আমাকে মেরেছো, কিন্তু তোমার কারণে আজ আমাদের কোনো ঘর নেই। তখন বাসাবা বলে, আমি এই মুহূর্তে যা করছি তা তুমি এবং তোমার লোকদের জন্য করছি, কিন্তু কে শোনে কার কথা? ভূমি এখান থেকে চলে যায়। আর রাজাপ্পা ও এখানকার লোক মিলে বাসাবাকে খুব বাজেভাবে মারতে থাকে। অন্যদিকে ভূমি পেদাম্মার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাসাবা এখনো মিথ্যা কথা বলছে তাই না? ও আমাকে আবারও ধোঁকা দিতে চায় তাই না? পেদাম্মা বলে, ওই ছেলেটা তোমার জীবন নিল আর তুমি তার থেকে প্রতিশোধ নিতে চাইলে, কিন্তু এখন তোমার মন কেন বাধা দিচ্ছে? তুমি তো ওর মৃত্যু দেখতে চেয়েছিলে তাই না? এজন্যই তো আমরা তাকে এখানে নিয়ে এসেছি, যাও আর এনজয় করো। কিন্তু ভূমি বলে, আমি সত্যটা জানতে চাই। তখন পেদাম্মা বরাবরের মতো তার হাতটা বাড়িয়ে দেয়। পেদাম্মা বলে, রাগ মিথ্যা কথাকে বিশ্বাস করে আর ঘৃণা সত্যতায়। একবার তাকে ক্ষমা করার চেষ্টা করো, সত্যের প্রতি বিশ্বাস বাড়বে। যে ক্ষমা করতে পারে না তার ভালোবাসার কোনো অধিকার নেই, যে ভালোবাসতে পারে না তার সত্য জানার কোনো অধিকার নেই। ভূমি সেই হাত স্পর্শ করলে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন ভূমি ও বাসাবা অনেক ক্লোজ কিছু সময় কাটায়। পরদিন ভোরে বাসাবা তার মামাকে কল করে বলে সে কিছুতেই ভূমিকে মরতে দিবে না, তাই তার মামা যেন এই এলাকা ছেড়ে পালিয়ে যায়, তা না হলে ওই শঙ্কর তাকে মেরে দিবে। শঙ্কর ভূমিকে মারার জন্য অলরেডি রওনা দিয়েছে। অন্যদিকে ভূমিও বাসাবাকে একটা রুমে বন্দি করে এখান থেকে বেরিয়ে একটা রাস্তা দিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে বাসাবা
তার তালাটা ভাঙার চেষ্টা করছে। একটা সময় শঙ্করের গাড়ি এসে ভূমিকে মেরে দেয়। শঙ্করের লোক ভূমিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। শঙ্কর সেই ডিএনএ সার্টিফিকেটটা ভূমির সামনে ছিঁড়ে ফেলে। সে যখন ভূমিকে মারতেই যাবে তখনই ভূমি তার পেটে বিষাক্ত একটা সুই পুরে দেয়, আর এতে করে কিছু সময় পর শঙ্কর অজ্ঞান হয়ে যায়। শঙ্করের লোকজন ভূমিকে তাড়া করতে শুরু করে। অন্যদিকে বাসাবাও তার ঘরের তালা ভেঙে ভূমিকে বাঁচাতে চলে আসে। এদের মধ্যে একজন ভূমির মুখে কাপড় দিয়ে ঢেকে নেয়, অন্যদিকে বাসাবা একটা লোককে চাকু দিয়ে গলায় মেরে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ভূমি যখন ঘুরতে ঘুরতে কাপড় থেকে বের হয়ে আসে, সেই চাকুটা আবার গিয়ে ভূমির গলায় লাগে। ভূমি ও বাসাবা একে অপরের দিকে তাকিয়ে আছে। ভূমির কাছে বিষয়টা ক্লিয়ার নয়, অ্যাক্সিডেন্ট বশত ভূমির গলায় চাকু লেগেছে। যাই হোক, এখানেই ভূমির মৃত্যু হয়। ভূমির মৃত্যুর পর বাসাবা সিদ্ধান্ত নেয় সে ভূমির গ্রামকে রক্ষা করবে। এই জন্য সে কিছু লোকের কাছে সাহায্য চায় যারা জাস্ট সত্য কথা বলবে, কিন্তু এর জন্য তারা অনেক টাকা দাবি করে। শঙ্কর সে সময় তাদেরকে 50 লক্ষ টাকা করে দিয়েছিল। তখন বাসাবা বলে আমি 1 কোটি টাকা করে দিব, কিন্তু তাদের কাছে অত টাকা ছিল না, তাই তাদের চুরির পথটা বেছে নিতে হয়েছে। তারা সিদ্ধান্ত নেয় তারা এমন ঘর থেকে চুরি করবে যারা গরিব মানুষকে রাস্তায় বসিয়েছে। তখন বাসাবার বন্ধু জন বলে আমরা যদি ধরা খাই তাহলে আমাদের খবর আছে, কিন্তু বাসাবা যে কোনো রিস্ক নিতে রাজি। সে বলে যে মেয়েটাকে ভালোবেসেছি তার জীবন গেল আমার হাতে, সে মরে গিয়েছে তো কি হয়েছে, আমার ভালোবাসাও কি কমে যাবে? আর মুভির শুরুতে যে চুরির সিনটা দেখেছিলাম সেই চুরিটা শুধুমাত্র ভূমির গ্রামকে বাঁচানোর জন্য। সব সত্য কথা জানার পর ভূমি পেদ্দাম্বার কাছে রিকোয়েস্ট করে বাসাবাকে বাঁচানোর জন্য। আর এই প্রথমবার বোধ হয় কেউ একজন তার প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়েছে। অন্যদিকে সেই সাধক মা কালীর পুজো করছিল। ঠিক সে সময় সকল আত্মাদের নিয়ন্ত্রণ করা সেই লাঠিটি কাঁপতে শুরু করে, আর একটা সময় গিয়ে সেটা বাসাবার সামনে গিয়ে দাঁড়ায়। বাসাবা লাঠির সাহায্যে উঠে দাঁড়ায়। এখানে সেই আত্মাগুলোর সাথে বিরাট একটা ফাইট হয় বাসাবার। একটা সময় সে যখন রাজাপ্পাকে মারতে যাবে তখন রাজাপ্পা বলে আমাকে মেরো না, আমি ওই লোকটাকে মারা ছাড়া কখনোই যাব না, সে আমার মেয়েকে অনাথ করে দিয়েছে। তখন বাসাবা বলে যদি সে মারা যায় তাহলে তোমার মেয়ে আবারও অনাথ হয়ে যাবে। সেদিন ওই লোকটা সৈন্য নিয়ে পালিয়ে যাওয়ার সময় কাকতায়ুনীকে দেখে তার খুব মায়া হয়। সে তার ভুল বুঝতে পারে, তাই সে কাকতায়ুনীকে নিজের মেয়ের মতো করে বড় করেছে। যখন আমি তোমার মেয়েকে খুঁজতে গিয়েছি তখন আমি সত্যিটা জানতে পেরেছি। এখন আমি কি ওকে বলে দিব ও যাকে তার বাবা মনে করে সে তার বাবা নয়, সে তার বাবার খুনি? রাজাপ্পার কাছে বর্তমানে দুইটা রাস্তা আছে, হয় ওই লোকটাকে বদলা নেওয়ার জন্য মেরে দাও, নয়তোবা তোমার মেয়ের খুশির জন্য তোমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটাকে মেরে দাও। কিন্তু এই কথাগুলো রাজাপ্পা বিশ্বাস করতে চায় না। তখন ভূমি বলে ওঠে বাসাবা সত্য বলছে, সে পেদাম্মার থেকে সবকিছু জানতে পেরেছে। আর ভূমির বলায় রাজাপ্পাও এই কথা বিশ্বাস করে নেয়। কি অদ্ভুত এক ভালোবাসা, যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। অন্যদিকে ধীরে ধীরে সকাল হয়ে আসছে। এই ভৈরবকোনা গ্রামে শুধুমাত্র তারাই থাকে যাদের আত্মা প্রতিশোধ নিতে চায়, কিন্তু বর্তমানে ভূমির আত্মা তার ভুল বুঝতে পেরেছে। অর্থাৎ সে সকাল হলে আবার আগের মতো উদাও হয়ে যাবে, কিন্তু সে আর কখনো এই গ্রামে ফিরে আসবে না। বাসাবা ও ভূমি তারা একে অপরের সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। একদিকে রাজাপ্পা তার মেয়ের ছবি দেখছে, অন্যদিকে বাসাবা ও ভূমি একে অপরের পাশাপাশি বসে আছে। সে ডক্টর সব গয়নাগুলো জনের হাতে বুঝিয়ে দেয়। তার নাতনির খেয়াল রাখার জন্য তার নাতনির কাছে একটা ভালো পরিবার আছে। এই গয়নাগুলো এজন্য দান করে দিয়েছে যাতে করে বাসাবা ভূমির গ্রামকে বাঁচাতে পারে। ভূমি বাসাবাকে বলে আমি এতদিন তোমাকে মৃত দেখতে চাইতাম, কিন্তু আজ সত্য জানার পর আমার আফসোস হচ্ছে, ইস আবার যদি আগের জন্ম পেতাম। বাসাবা বলে আমি তো ওই দিনই তোমার সাথে মরে গেছি, শুধুমাত্র তোমার ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এসেছে, আর ওই ভালোবাসা সবসময় আমার সাথে থেকে যাবে। ভূমি আমি তোমাকে সবসময় কিছু একটা বলতে চাইতাম, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভালোবাসি। দুজনের চোখেই জল, এটাই তাদের শেষ দেখা। এরপর চাইলেও তারা একে অপরের সাথে দেখা করতে পারবে না। ভূমি বাসাবার কাঁধে মাথা রাখে। বিশ্বাস করেন ভাই, এই সিনে এসে আমার কেন জানি না মন চাইতেছে সূর্যটা যেন না ওঠে, আরো কিছুক্ষণ যেন বাসাবা ও ভূমি সময় কাটাতে পারে। হোক সেটা যুগের পর যুগ, কিন্তু প্রকৃতি তার নির্দিষ্ট নিয়মে চলে, তাকে আটকানো যায় না। মোবাইলে মেয়ের ছবি দেখতে দেখতে রাজাপ্পা আর বাসাবার কাঁধে মাথা রেখে ভূমি চিরতরে আলোর মধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে একে একে সবাই এই গ্রাম থেকে নিত্যদিনের মতো অদৃশ্য হয়ে যায়। হয়তোবা সন্ধ্যাবেলায় বাকি সবাই ফিরে আসবে ভূমি আর রাজাপ্পা ছাড়া। পরবর্তীতে বাসাবা ভূমির গ্রামের লোকদের তাদের গ্রাম ফিরিয়ে দেয়। ভূমির অপূর্ণ কাজ বাসাবা পূর্ণ করে দেয়। ভালোবাসা, হোক সেটা সন্তানের প্রতি বাবা মার অথবা কোনো প্রেমিক প্রেমিকার, ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। যেটা মিথ্যা হয় সেটা কখনো ভালোবাসা ছিল না। আমি জানি না মুভিটা তোমাদের কেমন লেগেছে, তবে এই মুভিটা আমার ফেভারিট লিস্টে আজীবনের জন্য থেকে যাবে। আমি রিকমেন্ড করব আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তবে আপনি মুভিটা অবশ্যই দেখে নিন। বিশেষ করে মুভির শেষটা আপনার চোখে জল এনে দিতে পারে। যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি পারেন, মন যদি চাই, তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে কমেন্টে জানাইন আপনাদের মূল্যবান মন্তব্য। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে আমাকে নতুন ভিডিও তৈরি করতে। আফটার অল আপনারা আমার ভালোবাসার মানুষ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।